আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি আহসান মঞ্জিলে। পুরনো ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের প্রাসাদ। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এর নামকরণ করেন। এর নির্মাণকাল 1859 থেকে 1872 সাল পর্যন্ত। তার আগে জেনে নেই কিভাবে আসবেন আহসান মঞ্জিলে। গুলিস্তান থেকে সদরঘাট অথবা ইসলামপুরে রিক্সা, সিএনজি, ব্যক্তিগত গাড়িতে করে আপনারা চলে আসতে পারবেন। এখানে টিকিটের মূল্য 40 টাকা, বড়দের জন্য এবং ছোটদের জন্য 20 টাকা। শনি থেকে বুধবার সকাল 10টা 30 থেকে বিকাল 5টা 30 পর্যন্ত এবং শুক্রবার দুপুর 3টা থেকে রাত্রে 8টা পর্যন্ত। অন্যান্য সরকারি ছুটির দিন এবং বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ রয়েছে। শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থান রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র রংমহলটি এক ফরাসি বণিকের নিকট বিক্রি করে দেন। বাণিজ্য কুটির হিসাবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপরে 1835-এ বেগমবাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনি পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। নওয়াব আব্দুল গনি 1872 সালে প্রাসাদটি নতুন করে নির্মাণ করেন। নতুন ভবন নির্মাণের পরে তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। 1897 সালে 12 জুন ঢাকায় এক ব্যাপক ভূমিকম্প হয় এবং আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীতে এটি পুনর্নির্মাণ করা হয়। এই প্রাসাদটি ছাদের উপরে সুন্দর একটি গম্বুজ আছে। এই সময় এক সময় এই গম্বুজটির চূড়া ছিল ঢাকার সর্বোচ্চ। মূল ভবনের বাইরে ত্রিতোরণ বিশিষ্ট প্রবেশদ্বার দেখতে সুন্দর। একইভাবে উপরে ওঠা সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষিত হয়েছে। পূর্ব ও পশ্চিম প্রান্তে মনোরম খিলান আছে যা সবচেয়ে সুন্দর। আহসান মঞ্জিলের অভ্যন্তরে দুটি অংশ আছে, বৈঠকখানা, পাঠাগার আছে পূর্বে অংশ। ভিতরে প্রবেশ করতেই আমরা দেখতে পাই আহসান মঞ্জিলের চমৎকার একটি নকশা, যেটা আহসান মঞ্জিল তৈরি করার সময় এই নকশাটি নির্মাণ করা হয়েছিল। ধারণা করা হয় এই নকশা অনুসারে আহসান মঞ্জিল তৈরি করা হয়। এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটি ডাইনিং হল। পুরো ঘর জুড়ে লম্বা টেবিল, চারিদিকে রয়েছে অনেক চেয়ার টেবিল, উপরে রয়েছে পানপাত্র, প্লেট, কাঁটা চামচ। এগুলো দেখে রাজকীয় ভোজনের চমৎকার বার্তা পাওয়া যায়। শুধু খাবারের জন্য নয়, এটা ছিল অনেক আলোচনার কেন্দ্রস্থল। এখানেই হয়তো সিদ্ধান্ত নেওয়া হতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ। এটা হচ্ছে হাতির বিশাল আকৃতির একটা মাথা, যেটা আহসান মঞ্জিলের সব থেকে বড় হাতি ছিল এটা। এবং এখানে সারি সারি অনেক জিনিসপত্র সাজানো রয়েছে। সামনে রয়েছে একটি রাজকীয় সিঁড়ি, যেটা আমরা পুরনো দিনের সিনেমা নাটকে আমরা দেখতে পাই। এই সিঁড়ি দিয়ে নবাব পরিবারের সদস্যরা দোতলায় ওঠানামা করতেন। আর এটা হচ্ছে আহসান মঞ্জিলের অন্যতম একটি আকর্ষণীয় অংশ। এখানে প্রদর্শন করা হয়েছে নবাব আমলের ব্যবহৃত চিকিৎসা সরঞ্জামাদি, যা তৎকালীন সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা কাজে ব্যবহৃত হতো। পাশে রয়েছে বেবির দোলনা এবং ট্রলি। এটা দেখে বোঝা যায় সেই সময় চিকিৎসা ব্যবস্থা কতটা উন্নত ছিল। এটা রয়েছে মুসলিম লীগের কক্ষ, যা নবাবদের দরবার হল নামে পরিচিত ছিল। এই দরবার হলের সঙ্গে বাংলার ইতিহাস এবং ঐতিহ্য জড়িয়ে আছে। এখানে রয়েছে চমৎকার একটি চিত্রকর্ম, যেখানে মুসলিম লীগের তাৎপর্য ফুটিয়ে তোলা হয়েছে।
এবং তাদের ব্যবহৃত জিনিসপত্র এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। নবাবদের ব্যবহৃত অনেক তৈজসপত্র এখানে দেখা যাচ্ছে, যেগুলো নবাবী আমলের। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার প্রথম যে বৈঠকটি হয়েছিল, সে বৈঠকের একটি চিত্রকর্ম এখানে প্রদর্শিত হয়েছে। এটা ছিল নবাবদের দরবার হল। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখানে নেওয়া হয়েছে। এখানে রয়েছে একটি খেলার টেবিল এবং খেলার সামগ্রী রয়েছে। এটা দেখে বোঝা যায় নবাবরা শুধু রাজনীতি নিয়েই নয়, খেলাধুলার পাশাপাশিও অন্যান্য বিষয়ে সমান অনুরাগ ছিল তাদের। এখানে রয়েছে কয়েকটি লোহার সিন্দুক। এই সিন্দুকগুলো অত্যন্ত মজবুত এবং সেই সময়ে প্রয়োজনীয় জিনিসপত্র এবং সংগ্রহের জন্য এখানে ব্যবহৃত হতো। এই সিন্দুকগুলো দেখলে বোঝা যায় কত নান্দনিক ছিল তাদের জীবনযাত্রা। তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আলাদা আলাদা ভাবে রাখার জন্য বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করা হতো। এই রুমটাতে রয়েছে বিভিন্ন নবাবদের বংশ পরম্পরায় বিভিন্ন ছবি রয়েছে এবং এখানে নবাবদের বংশ পরিচয় এখান চিত্রকর্মের সাহায্যে তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে সেই সময়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিত্রকর্ম। তাদের এই চিত্রকর্ম দেখলে মনে হয় কতটা জীবন্ত এই চিত্রকর্মগুলো ছিল। সেই সময় নবাবদের ব্যবহৃত কিছু তৈজসপত্র এখানে আলমারিতে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। অত্যন্ত চমৎকার এবং আকর্ষণীয় এই তৈজসপত্রগুলো এখনো আগের মতোই সৌন্দর্য ছড়িয়ে চলেছে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই দেখা যায় চমৎকার কিছু কারুকার্য। এখানে নবাবদের ব্যবহৃত চেয়ার এবং হাতির দাঁত দিয়ে যে গহনা তৈরি করা হয়েছে, সেই সময়ের শিল্পের উৎকর্ষতা এটা বহন করে। এখানে এখানে দেখা যাচ্ছে নবাবদের ব্যবহৃত কিছু কাঠের তৈরি আসবাবপত্র, চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, সোফা রয়েছে। তৎকালীন সময়ে ব্যবহৃত এই আসবাবপত্রগুলো অত্যন্ত চমৎকার। কাঠের তৈরি এই আসবাবপত্রগুলো এখনো উৎকর্ষতা বহন করে চলেছে। আলমারিতে সাজানো রয়েছে তৎকালীন সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিলপত্র এবং বই, যেটা নবাব পরিবারের জ্ঞান গরিমার উৎকর্ষতা বহন করে। পাশের রুমে রয়েছে নবাব পরিবারের ব্যবহৃত অত্যন্ত প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, যেখানে অবকাশ যাপনের জন্য
তারা ব্যবহার করত কাঠের কাঠের টেবিল, বেতের চেয়ার, যেগুলি এখনো সমানভাবে ব্যবহৃত হচ্ছে। নবাব পরিবারের ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসপত্র এখানে বিদ্যমান রয়েছে। তৎকালীন সময়ে পানি বিশুদ্ধকরণের জন্য নবাবরা যে জিনিসপত্র ব্যবহার করত সেই জিনিসপত্র এখনো সুন্দরভাবে এখানে সংরক্ষিত রয়েছে, এবং তাদের ব্যবহৃত আসবাবপত্র, সোফা এখনো আগের মতোই রয়েছে। তাদের আভিজাত্য বহন করে এই সমস্ত ফার্নিচারে।